ইসরায়েলকে ঠেকাতে ৬ আরব দেশের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা, থাকছে নিজস্ব বাহিনী। বিপদে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো? গাজার ৭৫% এলাকা ইসরায়েলের দখলে। গেরিলা যুদ্ধে নেমেছে ফিলিস্তিনিরা, বাড়ছে ইসরায়েলি সেনা মৃত্যু। কি হবে ইহুদিদের পরিণতি? ইসলাম হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। পশ্চিমা জেনজির মধ্যে বাড়ছে মুসলিম হওয়ার প্রবণতা। মুসলমানদের সংখ্যা বাড়ার কারণ কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইসরায়েলে যে কোনো হামলা ঠেকাতে এবার একাট্টা হয়ে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে আরব দেশগুলো জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের এই জোট যে কোনো হামলা ঠেকাতে সক্রিয় করবে প্রতিরক্ষা ব্যবস্থা, জোরালো করবে গোয়েন্দা তথ্য বিনিময়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে চালু করবে সতর্কীকরণ সিস্টেম ও চালাবে যৌথ মহড়াও। সৌদি আরব ও আরব আমিরাতের হাতে রয়েছে থার্ড প্যাট্রিয়ট বারাক সহ আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। কাতারও বাড়াচ্ছে বিনিয়োগ। তবে ওমান, কুয়েত ও বাহরাইন সীমিত সক্ষমতার উপর দাঁড়িয়ে। ইসরায়েলকে একযোগে মোকাবেলা করতে পারবে কি তারা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কাতারের মাটিতে ইসরায়েলের হামলার জেরে উত্তপ্ত উপসাগরীয় ভূরাজনীতি। তেল আবিবের এমন কার্যক্রম গোটা আরব অঞ্চলের উপর আঘাত বলে ঘোষণা দিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল। সংস্থাটির সদস্য ৬ আরব দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা একযোগে ঘোষণা দিয়েছেন অচিরেই সক্রিয় করা হবে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে চালু হবে সতর্কীকরণ পদ্ধতি। এই হুঁশিয়ারি নেতানিয়াহুর জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। কারণ জিসিসিভুক্ত রাষ্ট্রগুলো একত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করলে সত্যিকারের বিপদে পড়বে ইসরায়েল। এখন প্রশ্ন হলো, তেল আবিবকে মোকাবেলায় উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা শক্তিশালী? উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক উপস্থিতির উপর নির্ভরশীল। মার্কিন সেনারা বর্তমানে আরব দেশগুলোতে স্থাপিত অন্তত ১৯টি ঘাঁটি থেকে কাজ করছে। ৫টি জিসিসি দেশে রয়েছে আমেরিকার স্থায়ী ঘাঁটি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাতারের আল উদেইদ এয়ারবেজ। সেখানে অবস্থান করছে ১০,০০০-এর বেশি মার্কিন সেনা ও প্রায় ১০০ যুদ্ধবিমান। এই ঘাঁটি পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের কেন্দ্র হিসেবে পরিচিত। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এর সদস্য দেশগুলো হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন। ২০২৩ সালে জিসিসিভুক্ত ৬টি দেশের সম্মিলিত সামরিক ব্যয় ছিল প্রায় $১১৪ বিলিয়ন। জিসিসির আকাশ প্রতিরক্ষা অনেকাংশেই মিশ্র শক্তি দিয়ে গঠিত। সৌদি আরবের হাতে আছে আমেরিকার তৈরি থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি রয়েছে ফরাসি ক্রোটাল, শাহিন, মিকা সহ বিভিন্ন স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ও অ্যান্টি এয়ারক্রাফট গান। ড্রোন মোকাবেলায় একমাত্র সৌদি আরব ব্যবহার করে থাকে চীনের তৈরি লেজার ভিত্তিক সাইলেন্ট হান্টার। থার্ড ও প্যাট্রিয়ট সহ ইসরায়েলের তৈরি বারাক এবং দক্ষিণ কোরিয়ার চেওংউং-2 সিস্টেম রয়েছে আরব আমিরাতের কাছে। কাতারের অস্ত্র ভাণ্ডারে রয়েছে পেট্রিয়ট ও নরওয়েজিয়ান আমেরিকান নাসামস 3 সিস্টেম। এসব প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ঠেকাতে সক্ষম। একইভাবে কুয়েত এবং বাহরাইনও পেট্রিয়ট সিস্টেমের উপর নির্ভরশীল। গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর মধ্যে ওমান তুলনামূলকভাবে দুর্বল। তাদের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও উন্নত প্রযুক্তির দূরপাল্লার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। বিশ্লেষকেরা বলছেন, আঞ্চলিক আকাশ প্রতিরক্ষায় নেতৃত্ব দেবে সৌদি আরব ও আরব আমিরাত। এই খাতে দ্রুত বিনিয়োগ করছে কাতার। জিসিসির বাকি ৩ দেশ দাঁড়িয়ে আছে সীমিত সক্ষমতার উপর। সম্প্রতি দোহা সফরে এসে কাতারের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরালো করার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতারও সাফ জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো ছাড় দেবে না। সৌদি আরব আরও এক ধাপ এগিয়ে পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে যোগ করেছে নতুন মাত্রা। যৌথ প্রতিরক্ষা বাস্তবায়নে জিসিসি সফল হলে নেতানিয়াহু পড়বেন কঠিন গ্যারাকলে। তবে প্রশ্ন হল, মার্কিন প্রভাব এড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে কতটা প্রস্তুত এই ৬ দেশ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি গোটা মধ্যপ্রাচ্যে পারমাণবিক নিরাপত্তার সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, এই চুক্তির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সাথে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক হিসাব নিকাশও বদলে যাবে বলে মনে করা হচ্ছে। এরই মাঝে ইসলামাবাদ প্রয়োজনে রিয়াদের জন্য নিজের পারমাণবিক কর্মসূচি উন্মুক্ত করে দেবে বলে জানান দিয়েছে। সমর ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল ও ইরানের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীগুলোকেও জোরালো সতর্ক বার্তাও দিচ্ছে সৌদি আরব। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবাজ ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন টালমাটাল, ঠিক তখনই ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব। এই প্রতিরক্ষা চুক্তির আওতায় এখন থেকে এই দুই দেশের মধ্যে যে কেউ হামলার শিকার হলে তারা যৌথভাবে ওই হামলার জবাব দেবে। অর্থাৎ যে কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি এই চুক্তি। পাকিস্তানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, রিয়াদে চুক্তি স্বাক্ষরের পর উচ্ছ্বসিত হয়ে পরস্পরকে আলিঙ্গন করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরও এ সময় উপস্থিত ছিলেন। এই চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবে চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের জন্য উন্মুক্ত থাকবে। পারমাণবিক সমরাস্ত্রে ইসলামাবাদের যে প্রতিরোধ ক্ষমতা রয়েছে তা সৌদি আরবকে দেওয়া হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে জিও টিভিকে তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে এবং পারমাণবিক অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য সক্ষম সেনাবাহিনীও গড়ে তোলা হয়েছে। পাকিস্তানের যেসব সক্ষমতা আছে চুক্তি অনুযায়ী সেগুলো সৌদি আরবের জন্য সহজলভ্য থাকবে। পাকিস্তান যে সৌদি আরবকে নিজের পারমাণবিক ছায়াতলে নিয়েছে, খাজা মোহাম্মদ আসিফের বক্তব্য তার স্পষ্ট স্বীকারোক্তি। ডয়েচে ভেলেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী নিয়ে গর্ব করে এবং এটি একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যাদের পারমাণবিক অস্ত্র আছে। অন্যদিকে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব। এ দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে সাধারণ ধর্মীয় বিশ্বাস, কৌশলগত স্বার্থ এবং অর্থনৈতিক নির্ভরতার ভিত্তিতে। পর্যবেক্ষকরা বলছেন, এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের জন্যই এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি পাকিস্তানকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার প্রশ্নে অন্যতম এক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করল। কেউ কেউ বলছেন, কৌশলগত গুরুত্বের পাশাপাশি এই চুক্তির প্রতীকী গুরুত্ব আরও বেশি। মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় সৌদি আরবের জন্য একটি পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে জোটবদ্ধ হওয়া বিশেষ তাৎপর্যবাহী। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি আবার নতুন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্ব ফিরে পাওয়ার একটা সুযোগ। এছাড়া সামরিক খাতসহ বিভিন্ন খাতে সৌদি আরবের কাছ থেকে বিপুল আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ আছে বর্তমানে অর্থনৈতিকভাবে চাপে থাকা পাকিস্তানের। এমন এক সময় এই চুক্তি হলো যখন যুদ্ধবাজ ইসরায়েলের কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতিশ্রুতির ওপর আস্থা কমে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। অনেক বিশ্লেষকের মতে পাকিস্তানের সাথে এই চুক্তির মাধ্যমে ইসরায়েলকে একটি সতর্ক বার্তা দিল সৌদি। একই সাথে যুক্তরাষ্ট্রকেও এই বার্তা দেয়া হলো যে রিয়াদ এখন ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান। ফলে মার্কিনীদের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিরাপত্তা বিকল্প বাড়াতে চাইছে তারা। আবার কেউ কেউ বলছেন, ইসরায়েল সৌদি আরবের জন্য অস্তিত্ব সংকট সৃষ্টি করছে না, বরং এই চুক্তি ইরানের বিরুদ্ধে রিয়াদের কৌশলগত প্রস্তুতি। যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে এই চুক্তি সৌদি আরবের জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের সহজ উপায় করে দিতে পারে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ৭৫ গাজা ভূখণ্ড এখন ইসরায়েলি বাহিনীর দখলে। ট্যাঙ্ক, বুলডোজার আর সাঁজোয়া যান নিয়ে ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালেও থেমে নেই ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসও। ইসরায়েলিদের মোকাবেলায় গেরিলা যুদ্ধের কৌশল নিয়েছে তারা, বাড়াচ্ছে যোদ্ধার সংখ্যাও। ফলে গাজার পথে পথে তাদের হামলার মুখে পড়ছে ইসরায়েলিরা, বাড়ছে দেশটির সেনা মৃত্যুর সংখ্যা। গাজায় টিকতে পারবে কি ইসরায়েলিরা? সত্যি কি হামাস নির্মূল করতে পারবে নেতানিয়াহুর বাহিনী? রিফাত জামানের ডেস্ক রিপোর্ট।
৭৫% এলাকাই দখল, আর কোথাও যাওয়ার জায়গা নেই। সব হারিয়ে এখনো বেঁচে থাকা এই ফিলিস্তিনিদের। তাই প্রাণ বাঁচানোর আশায় শহরের শেষ সীমায় সমুদ্র পাড়ে এসে ভিড় জমিয়েছে ফিলিস্তিনিরা। যতদূর দেখা যায় ভিটেমাটি হারানো ফিলিস্তিনিদের দীর্ঘ লাইন। প্রতিদিনই বাড়ছে যে সংখ্যা। হেঁটে গাড়িতে যে যেভাবে পারছে ঠাঁই নিচ্ছে সাগরের কাছে। তবে কতক্ষণ সেখানে ঠিকানা হবে তাদের জানা নেই কারোর। শিশুরা মারা গেছে, বৃদ্ধরা মারা গেছে, তরুণরা মারা গেছে। আমরা কোথায় যাব? যারা এখনো যায়নি তারা শেষ সম্বলটুকু গুছিয়ে প্রস্তুত ভিটেমাটি ছাড়তে। 16 সেপ্টেম্বর ইসরায়েলি ট্যাঙ্ক, বুলডোজার আর সাজোয়াজান নিয়ে গাজার ভেতরে অভিযান শুরুর পর দলে দলে পালাচ্ছে ফিলিস্তিনিরা। প্রতিদিনই গাজার আকাশ থেকে নেমে আসছে এমন সব চিঠি, লিফলেট যেখানে লেখা আছে জরুরি সতর্কতা গাজা শহর এবং এর আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য। চিঠিতে দ্রুত শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এটা অবিচার। আরব দেশগুলো কোথায়? আমরা ক্লান্ত। প্রতিদিন সকালে উচ্ছেদের লিফলেট ঝরে পড়ছে। প্রতিদিন মৃত্যু, প্রতিদিন শহীদ। গাজা দখলের উদ্দেশ্যে ভূখণ্ডটি চষে বেড়াচ্ছে নৃশংস ইসরায়েলি বাহিনী। সাথে তীব্র হয়েছে বিমান হামলাও। হামাস নির্মূলের উদ্দেশ্যে গেল 2 বছরে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীটির শত শত যোদ্ধা আর কয়েক ডজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলিরা। আর তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করতে চলছে নয়া এই অভিযান। তবে বিমান হামলার মতো অতটা সহজ নয় গাজার ভেতরে স্থল অভিযান। শত শত যোদ্ধা হারিয়েও ফিলিস্তিনিরা এখন নতুন করে আরও যোদ্ধা সংগ্রহ করেছে, নিয়েছে নতুন কৌশল। সরাসরি হামলার বদলে গেরিলা যুদ্ধের মাধ্যমে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালাচ্ছে তারা। ফলে তাদের গেরিলা হামলায় প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনারা। গেল 2 বছরে অন্তত 900 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে গাজায়। অপরদিকে ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়ে এ পর্যন্ত 66,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। বিশ্লেষকরা বলছেন হামাস নির্মূলের নেতানিয়াহুর স্বপ্ন পূরণ খুব একটা সহজ হবে না, কারণ তাদের প্রতিরোধের আদর্শ একেবারে ফিলিস্তিনিদের মনের গভীরে জায়গা করে নেওয়া আছে। ফলে প্রতি মুহূর্তেই নিজেদের কৌশলে পরিবর্তন আনছে তারা। আর এখন পর্যন্ত কোনো জিম্মিকেই জীবিত উদ্ধার করতে পারেনি শক্তিশালী ইসরায়েলি বাহিনী। এখনো হামাসের হাতে আটক অন্তত 48 জিম্মি, যাদের মধ্যে 20 জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে তাদের এই অভিযান সাধারণ ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়ালেও, হতাহতের সংখ্যা বাড়ালেও জিম্মি উদ্ধার ততটা সহজ হবে না ইসরায়েলিদের জন্য। এমনকি ইসরায়েলি সেনা মৃত্যুর সংখ্যাও বাড়বে বলে মত বিশ্লেষকদের। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। পোল্যান্ড, রোমানিয়ার পর এবার ইউরোপীয় দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এ ঘটনাকে হুমকি হিসেবে দেখছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রাশিয়াকে কড়া হুঁশিয়ারি জানিয়ে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস বলেছেন অবশ্যই এর জবাব দেওয়া হবে। সবকিছুর জন্য ন্যাটো প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রাশিয়ার এ ধরনের আচরণকে ভালোভাবে নেননি, যদিও রাশিয়া আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি নাকচ করে দিয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে শুরু হয়েছে এক ভয়ানক খেলা। একে অন্যের বিরুদ্ধে দিচ্ছে অভিযোগ। এবার অভিযোগ ন্যাটো সদস্য দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে রুশ যুদ্ধবিমান। পোল্যান্ড, রোমানিয়ার পর এস্তোনিয়ার আকাশসীমায় যুদ্ধবিমান প্রবেশের ঘটনাকে বড় ধরনের হুমকি হিসেবে দেখছে আমেরিকা এবং তার পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তবে এর কড়া জবাব দেওয়ার কথা জানিয়েছে এস্তোনিয়া। দেশটির দাবি, শুক্রবার দুপুরে গালফ অফ ফিনল্যান্ডের ভাইন্ডোলু দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান। প্রায় 12 মিনিট ধরে অবস্থান করে বিমান 3টি। পর ন্যাটোর মিশনে থাকা ইতালির যুদ্ধবিমান রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া করে। পরিস্থিতি সামলে নিলেও পশ্চিমা দেশগুলো রাশিয়ার এ আচরণে নাখোশ হয়েছে। গেল 9 সেপ্টেম্বর সীমান্ত দিয়ে রাশিয়ার ড্রোন প্রবেশের পর তা ভূপাতিত করে পোল্যান্ড। এরপর রোমানিয়া আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। চলে দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক মহড়া। কিন্তু নতুন করে এস্তোনিয়ার আকাশে রুশ যুদ্ধবিমান প্রবেশে আবারও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বারবার ন্যাটো সদস্য দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন করাকে বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস। বলেছেন পশ্চিমা সামরিক বাহিনী প্রস্তুত আছে। রাশিয়া সবসময় সীমানা অতিক্রম করতে পারে না। ন্যাটোকে এই ঘটনার কড়া জবাব দেওয়া উচিত। ন্যাটোর এখনো আরও বেশি সামরিক পরিকল্পনার প্রয়োজন। পুতিনের কাছে একটি স্পষ্ট বার্তা, তিনি বারবার সীমা অতিক্রম করতে পারেন না। 12 মিনিট ধরে রাশিয়া যুদ্ধ বিমান উড়িয়েছে। বাস্তবিক ও রাজনৈতিকভাবে ন্যাটোর এর জবাব দেওয়া উচিত। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এটিকে দেখছেন বড় ধরনের হুমকি হিসেবে। বলেন রাশিয়ার যুদ্ধবিমান খুব ভালোভাবেই ন্যাটো বাহিনী প্রতিহত করেছে। ভবিষ্যতে রাশিয়াকে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না।
শুধু এস্তোনিয়া নয়, ফ্রান্স ও যুক্তরাজ্য আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানিয়েছে। দেশ দুটি যে কোনো সংকটে এস্তোনিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রাশিয়ার যুদ্ধবিমান প্রবেশের বিষয়টি ভালোভাবে নেননি। এটিকে বড় ধরনের সমস্যার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও রাশিয়ার যুদ্ধবিমান প্রবেশের বিষয়টি এরই মধ্যে নাকচ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই তাদের বাহিনী উড়াল সম্পন্ন করেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামী কয়েক দশকের মধ্যে ইসলামই হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম, কারণ বিশ্বে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ইসলাম। বিশ্বজুড়ে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে তরুণ প্রজন্ম বা জেনজির মধ্যে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা সবচেয়ে বেশি। এমন তথ্য এসেছে পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায়। পৃথিবীতে মুসলিমদের এই দ্রুত বৃদ্ধির পেছনে কারণ কি, আর এ নিয়ে কি বলছেন গবেষকরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা ধর্ম হলো ইসলাম। শুধু তাই না, 2070 সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। এমনটাই বলছে পিউ রিসার্চ সেন্টার নামের একটি গবেষণা সংস্থা। সংস্থাটির 2010 থেকে 2020 সালের তথ্যের উপর চালানো সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের যে ধর্মগুলো সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করছে তার মধ্যে ইসলাম প্রথম অবস্থানে রয়েছে, খ্রিস্টান ধর্ম দ্বিতীয় স্থানে, এবং যেসব মানুষ নিজেদের কোনো ধর্মের অনুসারী হিসেবে পরিচয় দেন না, অর্থাৎ রিলিজিয়াস নান, তারা হচ্ছে তৃতীয় অবস্থানে। বিশ্বজুড়ে দ্রুত ইসলামের বিস্তারের প্রথম এবং প্রধান কারণ হিসেবে বলা হয় মুসলিম পরিবারের তুলনামূলকভাবে উচ্চ জন্মহার। পিওর প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নারীদের গড় সন্তান সংখ্যা অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের তুলনায় বেশি। এ কারণে মুসলিম জনসংখ্যা স্বাভাবিকভাবেই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে শুধু জন্মহার নয়, ধর্মান্তর বা কনভার্সনও একটি উল্লেখযোগ্য কারণ। বিবিসি ও ইসলাম সিটির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ প্রজন্ম বা জেন জি ইসলামের প্রতি আগ্রহী হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, আধুনিক বিশ্বে যখন তরুণরা ভোগবাদ ও বিভ্রান্তির মধ্যে দিশেহারা, তখন ইসলাম তাদের এক ধরনের মানসিক শান্তি, উদ্দেশ্য আর জীবনের সুস্পষ্ট দিক নির্দেশনা দিচ্ছে। আমেরিকার ক্ষেত্রে দেখা যায়, মুসলিম জনসংখ্যা এখনও খ্রিস্টানদের তুলনায় অনেক কম হলেও এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পিউয়ের ফোরকাস্ট অনুযায়ী 2050 সালের মধ্যে ইসলাম যুক্তরাষ্ট্রে ইহুদি ধর্মকে অতিক্রম করে দ্বিতীয় বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রের অনেক তরুণ ও তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করছেন, যার পেছনে রয়েছে আধ্যাত্মিক পরিতৃপ্তির সন্ধান ও সামাজিক বৈষম্যের প্রতি অসন্তোষ। ইউরোপের অবস্থা বেশ উল্লেখযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে মুসলিমদের আগমন ইউরোপে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়াচ্ছে। এর পাশাপাশি স্থানীয় পর্যায়েও অনেক তরুণ ইসলাম গ্রহণ করছেন। পিউ এবং উইসকনসিন মুসলিম জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশে ইসলাম গ্রহণের প্রবণতা ক্রমশ বাড়ছে। আফ্রিকার কথা বলতে গেলে দেখা যায়, ইসলাম ও খ্রিস্টান ধর্ম দুটোই দ্রুত বিস্তার লাভ করছে। তবে সাব সাহারান আফ্রিকায় ইসলাম সম্প্রসারণের গতি বিশেষভাবে লক্ষণীয়। উচ্চ জন্মহার মুসলিম সম্প্রদায়কে আরও শক্তিশালী করে তুলেছে। আর এশিয়ার মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্য মিলিয়ে বিশ্বের প্রায় 2/3 মুসলিম জনসংখ্যা এখানে বসবাস করে। বর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আর পাকিস্তান, ভারত ও বাংলাদেশও বিশাল মুসলিম জনসংখ্যার আবাস। বর্তমানে খ্রিস্টান ধর্ম পৃথিবীর সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম। তবে পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী, যদি মুসলিমদের বৃদ্ধির এই হার বজায় থাকে, তাহলে 2070 সালের মধ্যেই মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের অতিক্রম করবে। অর্থাৎ আগামী শতাব্দীর মাঝামাঝি সময়ে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। ইসলামের এই দ্রুত বৃদ্ধি কেবল জনসংখ্যাগত একটি ঘটনা নয়, বরং এটি ভবিষ্যতের সমাজ ও বিশ্ব রাজনীতির ওপর বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ইসলাম ধর্ম অনেকের কাছে সামাজিক ন্যায়ের প্রতীক হয়ে উঠেছে। ফলে ইসলাম শুধু দ্রুত বৃদ্ধি পাওয়া একটি ধর্ম নয়, বরং বিশ্বের ধর্মীয় ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের ফোরকাস্ট বলছে, আগামী কয়েক দশকের মধ্যেই বিশ্ব এক নতুন বাস্তবতায় প্রবেশ করতে যাচ্ছে, যেখানে ইসলামের প্রভাব বিশ্ব জনসংখ্যার মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। অ্যাপলের নতুন আইফোন 17 সিরিজ বাজারে আসতেই মুম্বাই ও বেইজিংয়ে দেখা গেছে ব্যাপক উন্মাদনা। ভারতে বেশ
ভ্যারিয়েন্ট 256 জিবি মডেলের দাম $799 আর প্রো সংস্করণ $1099। চীনে প্রো ম্যাক্সের দাম শুরু প্রায় $1405 থেকে। বিশ্লেষকদের মতে প্রো ম্যাক্সই হবে সবচেয়ে বেশি বিক্রিত মডেল। ট্রাম্পের ট্যাক্সের কারণে $1 বিলিয়ন ক্ষতির আশঙ্কা থাকলেও ক্রেতাদের আগ্রহ প্রমাণ করছে স্মার্টফোনের বাজারে এখনও অটুট অ্যাপলের দাপট। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভোর থেকেই দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি, চিৎকার চেঁচামেচি আর ভিড়ের কারণে দাঁড়ানোই যাচ্ছে না। সবার একটাই লক্ষ্য, আইফোন 17। ভারত থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, চীন থেকে যুক্তরাজ্য, সবখানেই দেখা গেছে একই দৃশ্য। নতুন সিরিজ বাজারে আসার সঙ্গে সঙ্গে অ্যাপল ভক্তরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন ফোন হাতে পাওয়ার জন্য। মুম্বাইয়ের একটি অ্যাপল স্টোরে দোকান খোলার আগেই ভেতরে ঢোকার জন্য শুরু হয় ধাক্কাধাক্কি। স্থানীয় গণমাধ্যম জানায় কোথাও কোথাও ঘটেছে হাতাহাতির ঘটনাও। বিশ্লেষকেরা বলছেন ভারতে অ্যাপলের দ্রুত বড় হতে থাকা বাজারে প্রোডাক্টের বর্তমান দাম আরও উস্কে দিচ্ছে ক্রেতাদের চাহিদা। প্রি বুকিং করা সত্ত্বেও সকাল সকাল দোকানে হাজির হন অনেক গ্রাহক। তারা জানালেন নিজেদের আগ্রহের কথা। সর্বশেষ মডেলটিতে নতুন কিছু ফিচার এসেছে। এর মধ্যে রয়েছে উন্নত ডিসপ্লে, ক্যামেরায় জুম ইন সুবিধা এবং নতুন রঙের ভ্যারাইটি। কমলা রঙের কথা তো বলতেই হবে, সেজন্যই চাহিদা এত বেশি। আমি এই স্টোরে রাত 2টায় এসেছি, প্রি বুকিং দেওয়ার পরেও এসেছি। এত ভোরে এসে লাইন ধরেছি, রাতেই দাঁড়িয়েছি এখানে। অ্যাপলের মতো এমন ব্র্যান্ডের জন্য এটা তো স্বাভাবিক, ব্র্যান্ডের প্রতি ভালোবাসা বলতে পারেন। মুম্বাইয়ের মতো একই পরিস্থিতি দেখা গেছে বেইজিংয়ের একটি অ্যাপল স্টোরে। 19 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 9টার মধ্যেই লাইনে দাঁড়িয়েছিলেন প্রায় 300 ক্রেতা। তাদের বেশিরভাগই এসেছেন প্রি অর্ডার করা ফোন সংগ্রহ করতে। বিশ্লেষকদের ধারণা প্রো ম্যাক্স মডেলই হবে আইফোন 17 সিরিজের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সংস্করণ। চীনের গ্রাহকেরা ক্যামেরা সিস্টেমের উন্নয়ন ও এআই ফিচার নিয়ে বেশি উৎসাহী। বিশেষজ্ঞদের মতে চীনা বাজারে আইফোনের বিক্রি বাড়াবে মূলত নতুন সিরিজের ক্যামেরা ও এআই প্রযুক্তি। এবার পুরো ক্যামেরা সিস্টেমটাই আপগ্রেড করা হয়েছে। নতুন আসা পার্লেসেন্ট স্টাইল ফটোগ্রাফি মোড আমার ভীষণ ভালো লেগেছে। পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ সহজেই বদলানো যায়। শুনেছি অ্যাকশন মোডও যোগ হয়েছে। আমি তো অ্যাপলের চমৎকার অভিজ্ঞতার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। বিশেষ করে এর ছবির কোয়ালিটি আমার খুব পছন্দ। মনে হয় যেন ছবিগুলো বাস্তবের কাছাকাছি। একবার আইফোনের অভ্যাস হয়ে গেলে অ্যান্ড্রয়েডে তোলা ছবি আর সহজে ভালো লাগবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাণিজ্য শুল্কের কারণে চলতি কোয়ার্টারে অ্যাপলকে $1 বিলিয়ন বেশি ক্ষতির মুখে পড়তে হবে, এমনটাই অনুমান প্রতিষ্ঠানটির। কিন্তু এতে করে গ্রাহকদের উন্মাদনায় কোনো ভাটাই পড়েনি। মুম্বাই থেকে বেইজিং কিংবা লন্ডন থেকে নিউ ইয়র্ক, নতুন ফোনের জন্য ক্রেতাদের তুমুল ভিড় প্রমাণ করছে স্মার্টফোনের জগতে অ্যাপল এখনও ধরে রেখেছে নিজের শ্রেষ্ঠত্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 সেনা নিহত হয়েছেন। শুক্রবার মার্কিন সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনী জানায় বুধবার রাত 9টার দিকে ওয়াশিংটনের টাকোমা থেকে প্রায় 15 মাইল দক্ষিণ পূর্বে একটি ঘাটির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা 4 সেনা সদস্যের মধ্যে কাউকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত সেনারা সকলে লুইস মার্কার্ডের নিযুক্ত 4th ব্যাটালিয়নের অভিজাত 160তম বিশেষ অভিযান এভিয়েশন রেজিমেন্টের সদস্য। নাইট স্টকার্স নামে পরিচিত এই বিমান বাহিনীর ইউনিটটি অন্ধকারের আড়ালে অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে পরিচিত। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।